আমি এখানে প্রফেসর ইউনূসকেও দায়ী করব। বিএনপি ভাই ক্ষমতায় আসার জন্য মাথা খারাপ হইলে 15 বছর আগে ক্ষমতায় আসতো। প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে আমরা সেই জায়গায় তো কোনো কাজই দেখি নাই। দর্শক, কালের কণ্ঠে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি মিজানুর রশিদ এবং আপনারা দেখছেন নিয়মিত আয়োজন বিশেষ সাক্ষাৎকার। আজকের এই বিশেষ সাক্ষাৎকারের পর্বটা হচ্ছে বর্তমান যে রাজনৈতিক বিষয়গুলো হচ্ছে, ঝামেলাগুলো হচ্ছে, সেই ঝামেলাগুলো নিয়ে আজকের কথাবার্তা। এবং আজকে ঠিক এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক নেতা এবং ছাত্রদল নেতা মোহাম্মদ মাসুদুল হক। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ধন্যবাদ আশিক ভাই আপনাকে। আমি আপনার মাধ্যমে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাকে এবং আপনার সাথে কলাকুশলী যারা আছেন স্টুডিওতে, সাথে সাথে আমার নির্বাচনী এলাকা পাবনা 1 সাথিয়া বেড়া আংশিক অঞ্চলের সকল জনমানুষকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধানের শীষের শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কেমন চলছে ভাই আপনার রাজনৈতিক জীবন বর্তমানে? চলছে আলহামদুলিল্লাহ, এখন তো অনেক ভালো চলছে। কেন বলছি অনেক ভালো চলছে? আপনি 2000 আমি যদি 111-এর পর থেকে বলি, 111-এর পর থেকেই বেসিক্যালি বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশি জাতীয়তাবাদী যারা বিশ্বাস করে তাদের উপর আপনারা দেখেছেন এক ধরনের স্টিমরোলারের রাজনীতি চলেছে, দমন পীড়নের রাজনীতি চলেছে। সেই থেকে শুরু করে এই 15.5 বছর, বিশেষ করে যদি লাস্টের 2টা টেনিয়র দেখি আপনার 18 সালের পরে থেকে আমরা কিন্তু ঘরে থাকতে পারি নাই, বাড়িতে থাকতে পারি নাই। আমাদের মানে সবসময় লুকিয়ে থাকতে হয়েছে। এর ভেতর দিয়ে মানে পুলিশি হয়রানি, মানে জেল হাজত, এটি ছিল আমাদের ঠিকানা। সেই হিসাবে এখন বাড়িতে ঘুমাতে পারি, মানুষের সাথে কাজ করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো আছি, ভালো চলছে। আমরা যতটুকু জানি ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনটার জন্য আসলে বিএনপি কতটুকু প্রস্তুত? বিএনপি, আমি বিশ্বাস করি এবং দলের অবস্থানও তাই, শতভাগ প্রস্তুত। বিএনপির প্রস্তুতির কোনো ঘাটতি নাই। বিকজ বিগত 3টা নির্বাচন বিএনপি আমরা অংশগ্রহণ করি নাই, করতে পারি নাই। এদেশের মানুষ যেরকম ভোট দেওয়ার জন্যে অধীর আগ্রহে আছে, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করার জন্য আগ্রহ আছে। বিএনপির প্রত্যেকটা স্তরে নির্বাচনের মানে প্রস্তুতি সম্পূর্ণরূপে আছে এবং খুব সুন্দরভাবে আছে বলে আমরা বিশ্বাস করি। আমরা যতটুকু জানি ভাই, আপনি পাবনা 1 আসনের মনোনয়ন প্রত্যাশী। যদি মনোনয়ন পেয়ে যান আপনি সেখান থেকে, তাহলে পরবর্তী পদক্ষেপগুলো আসলে কি হবে পাবনা 1 আসনের জন্য আপনার পক্ষ থেকে? ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন করেছেন। তো পাবনা 1 আসন, এই আসনের সাথিয়ার 10টা ইউনিয়ন এবং আপনার একটা পৌরসভা, পাশাপাশি বেড়া অঞ্চলের আংশিক, ওখানে 4টা ইউনিয়ন, একটা পৌরসভা। এই আমার নির্বাচনী এলাকা। আমার নির্বাচনী এলাকা নিয়ে আমার যে স্বপ্ন, আমি যেই স্বপ্নটা লালন করেছি, নিজে নিজে দেখেছি, যেহেতু রাজনীতি করি, রাজনীতি করার আমার একটা গোল এবং একটা অবজেক্টিভ ছিল যে ভবিষ্যতে রাজনীতির সাথে থেকে, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে, মানুষের সাথে কাজ করে জনপ্রতিনিধি হওয়ার একটা স্বপ্ন ছিল। ওই জায়গা থেকেই আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে আমার আসন থেকে দলের কাছে নমিনেশন চাইব। যদি দল আমাকে মনোনয়ন দেয়, আল্লাহ যদি আমাকে সেই জায়গায় এই জায়গাটা আমাকে দান করেন, নসিব করেন, আমার যে ভিতরের লালিত স্বপ্ন ছিল সাথিয়া এবং বেড়ার মানুষকে নিয়ে, যে প্রথম যে জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনারা বিগত দিনের বিশেষ করে 5ই আগস্টের পরে থেকে তো আমরা আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্যগুলো আপনারা শুনছেন, আমি আশা করি, এবং দেশের মানুষও শুনছে। আমার ভালো লাগে কোন জায়গায়, যে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে এই 5ই আগস্টের পরের থেকে যে বক্তব্য দিচ্ছেন, এবং বিশেষ করে 2023 সালের 13 জুলাই যে 31 দফা উনি দিয়েছেন, 31 দফা উনি ইদানিং এলাবোরেটলি কি করবেন সেই বিষয়গুলো উপস্থাপন করছেন মানুষের সামনে বিভিন্ন জনসভার মাধ্যমে, আপনারা দেখছেন। আমার কাছে ভালো লাগার বিষয় এটাই যে আমার যে লালিত স্বপ্ন, ওনার এই পরিকল্পনার সাথে অনেকটা ফাইন টিউনিং হচ্ছে। যে আমি যেটা স্বপ্ন দেখতাম, যেটা চিন্তা করতাম যে এই কাজটা বাংলাদেশের জন্য এবং আমার এলাকার মানুষের জন্য করা উচিত, আপনার সারা বাংলাদেশের আসপেক্টে চিন্তা করলে আমার বেড়া সাথিয়ার যে ভৌগোলিক অবস্থানের কারণে অর্থনৈতিক
ভাবে অতটা সচ্ছল, অতটা উন্নত না আমার অঞ্চলটা। আর একটা এলাকা অর্থনৈতিকভাবে উন্নয়ন হতে হলে ওই এলাকার প্রথমে যে জিনিস দরকার, একটা ভালো অবকাঠামো দরকার, রাস্তাঘাট। আর সবচেয়ে বড় যে জিনিসটা, শিক্ষার অগ্রসর হওয়া দরকার। জনাব তারেক রহমান খেয়াল করেছেন, যেটা আমিও স্বপ্ন দেখতাম, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা লাস্ট 15 ইয়ার্স যদি দেখেন আপনার, ডিগ্রেডেশন আস্তে আস্তে ধীরে 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 শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে। আপনার একটা মানুষের আমরা যেই বাংলাদেশ চাই, সাম্যের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ গড়তে হলে তো আপনার মানবিক মানুষ লাগবে, মানুষ তৈরি করতে হবে। সেই মানবিক মানুষ তৈরি করার যে শুরুটা প্রাথমিক শিক্ষা থেকেই আপনার আমাদের প্রজন্ম থেকে প্রজন্মকে এভাবে গড়ে তুলতে হবে যে মানবিকভাবে একটা ছাত্রকে ওইভাবে গড়ে তুলতে হবে। আমরা এখন আমার যে ইয়েটা ছিল যে একটা প্রাইমারি লেভেল থেকেই একজন একজন ছাত্র যে ভবিষ্যতে বড় হবে, দেশের কোনো না কোনো জায়গার দায়িত্ব সে পালন করবে, সেই মানুষটা যদি একদম ছাত্র জীবন প্রাইমারি লেভেল থেকে যদি নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, সাদাকে সাদা, কালোকে কালো, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার প্র্যাকটিস করার মধ্যে দিয়ে সে বড় হতে থাকে, তাহলে কিন্তু আজকে আমরা যে অসঙ্গতি দেখলাম বিগত বছরগুলোতে, সেই জায়গাগুলো দূর হবে। এটা আমার ইচ্ছা যে প্রাইমারি লেভেল থেকেই এই শিক্ষাটা আমাদের এমফাসিস দেওয়া দরকার, যে জোর দেওয়া দরকার, এইভাবে শিক্ষিত হয়ে উঠুক। পাশাপাশি আপনি খেয়াল করবেন, বাংলাদেশে মতোই আমার এলাকাতেও শিক্ষিত অশিক্ষিত বেকারের পাশাপাশি অশিক্ষিত মানুষ তুলনামূলক দেখবেন যে কম বেকার থাকে, কোনো না কোনো কাজে সে ইনভলভ হয়। শিক্ষিত বেকারের সংখ্যা আমার এলাকায় সারা বাংলাদেশের মতো। এই শিক্ষিত বেকার যেই মানুষগুলো আছে, এই মানুষগুলোকে কিভাবে আপনার কর্মের মধ্যে নিয়ে আসা যায় স্কিল করে। একজন শিক্ষিত মানুষ ধরেন কোনো বিষয়ে বিভিন্ন লেভেলেই, কেউ ইন্টারমিডিয়েট পাশ করে বসে আছে, কেউ ডিগ্রি পাশ করে বসে আছে, কেউ মাস্টার্স পাশ করে বসে আছে। এই মানুষগুলোকে তাদের জায়গায় যদি আমরা ট্রেন করতে পারি, স্কিল করতে পারি, অনেকে দেখবেন বিদেশে যায়, প্রবাসে যায় কাজের খোঁজে। কাজ করতে গিয়ে প্রথম যে সমস্যায় পড়ে, ভাষার সমস্যায়, সে ভাষা জানে না, ভাষায় স্কিল থাকে না। এই জায়গাতে আমিও তো বিভিন্ন সময় বিভিন্ন দেশে গিয়েছি, আমি খেয়াল করেছি যদি আপনার যে কোনো ইয়েতে যদি বার্গেনিংটা আপনি ঠিক মতো করতে না পারেন, যে আপনার যে ডিমান্ড, যে কাজের এগেনস্টে যে ডিমান্ড আপনার পাওয়া উচিত, সেটা সে পায় না। সেই জায়গাতে যদি স্কিল করে আমরা দেশে অথবা দেশের বাইরে পাঠাতে পারি, এই জায়গাতে কাজ করার জায়গা আছে। যে প্রথমে হলো প্রাথমিক শিক্ষা, এখানে জোর দেওয়া, তারপরে আপনার এই যুব সমাজকে স্কিল করে গড়ে তোলা, সে দেশে এবং দেশের বাইরে যেখানে কাজ করতে যায়। আর সবচেয়ে বড় যে জায়গাটা, আপনার নারী সমাজকে শিক্ষিত করে তোলা, বেশি করে নারী সমাজকে আপনার সমাজের মেইন স্ট্রিমের কাজের সাথে সম্পৃক্ত করা। এই 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 জিনিসগুলোর পাশাপাশি অবকাঠামোগত যে উন্নয়নের যে বিষয়টা বললেন আপনি, যদি আমি আমার সাথিয়ার কথা বলি, সাথিয়া আপনার পাবনা জেলা সদর থেকে ঢাকায় আসতে একটা মহাসড়ক আছে। মহাসড়কের মানে প্রায় 40 থেকে 50 কিলোমিটার রাস্তা কমে যায়। সাথিয়ার একটা মাদপুর একটা জায়গা আছে, মাদপুর থেকে যদি আপনার বেড়া সিএনবি বলে, এই রাস্তাটা খুব সিঙ্ক একটা রাস্তা, চাপা একটা রাস্তা। তো এই রাস্তাটাকে যদি 4 লেন করে দেওয়া যায়, পাবনা ওই অঞ্চলের মানুষ ঢাকা আসতে সময় বাঁচবে, পাশাপাশি এলাকার উন্নয়ন হবে। আর একটা রাস্তা বিষয় নিয়ে আমি চিন্তা করি, যেমন আমাদের ওই অঞ্চলেরই বনগ্রাম 24 মাইল নামক একটা জায়গা আছে, 24 মাইল থেকে একটা রাস্তা, এই আপনার পূর্ব থেকে পশ্চিম রাস্তাটা আছে, উত্তর থেকে উত্তর দক্ষিণের একটা রাস্তা আছে, সংযোগটা যদি করে দেওয়া যায়, ইন্টার যে যোগাযোগ উপজেলা প্রপারের সাথে, এটা এটা বৃদ্ধি পাবে এবং মানুষের আপনার বিভিন্ন ধরনের চলাফেরা থেকে শুরু করে যে আমাদের এলাকাটা কৃষি প্রধান এলাকা, তার কৃষিজাত পণ্য সহজে সে তার বাজারজাত করার জন্য রাস্তা এই অবকাঠামোটা পেল। যেমন 24 মাইল থেকে সাথিয়া থেকে ধুলুরি হয়ে ড্যামরা দিয়ে বের হলে আপনার বাগাবাড়ি দিয়ে ঢাকা রোডে আবার উল্লাপাড়া এসে বাগাবাড়ি দিয়ে আপনার সাজাদপুর উল্লাপাড়া হয়ে ঢাকাতে আসলো। এই যে এইসব কিছু কানেক্টিভিটি, এবং আরেকটা জিনিস আপনার রেল লাইন হয়েছে, বা পাবনা পর্যন্ত রেল লাইন হয়েছে, যেটা মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। রেল লাইনটা আপনার ঢালারচরে, সুজানগর এরিয়া ঢালারচরের মধ্যে এসে আপনার নদীর ওই পারে আটকে আছে। আমাদের একটা প্রত্যাশা
আমরা দীর্ঘ সময় ধরে পাবনা সহ উত্তরাঞ্চলের ওই অঞ্চলের মানুষ আন্দোলন করেছি যে আরিচা থেকে একটা ওয়াই পাঠান সেতু যদি হতো, যেমন আরিচা এই পাশে আরিচা, ওই পাশে নগরবাড়ি, আর এক পাশে আপনার দৌলতদিয়া ঘাট, একটা ওয়াই পাঠান সেতু হলে তো এটা আমরা প্রত্যাশা করি যে এরকম একটা সেতু হলে রেল লাইনটা যদি আপনার নগরবাড়ি ঘাটের সাথে সংযোগ হয়, রেলের এক যোগাযোগটা হলো, আবার বাসের যে ব্রিজটা হয়ে গেলে পাবনা থেকে ঢাকায় আসতে পারবে মানুষ আপনার 3 থেকে 3.5 ঘন্টার মধ্যে, যেটা এখন অন অ্যান অ্যাভারেজ 6 থেকে 7 ঘন্টার সময় লাগে। তো এখন এক্সিস্টিং যে রেল লাইনটা আছে এখানে আমার একটা ইয়ে আছে যে আমি যদি সুযোগ পাই, আপনার এখন ঢালারচর থেকে কাশীনাথপুর পর্যন্ত আছে আমার উপজেলার মধ্যে, কাশীনাথপুর থেকে যদি সংযোগটা উল্লাপাড়া পর্যন্ত করে দেওয়া যায়, সেটাও রেল যোগাযোগ মানে পাবনার সাথে আমার এলাকার সাথিয়ার সাথে ঢাকার যোগাযোগটা খুব সহজ হয়। এগুলো কাঠামোগত উন্নয়ন। আর সবচেয়ে বড় যে জিনিসটা বললাম যে আপনার প্রাথমিক শিক্ষা এবং শিক্ষা খাতে উন্নত করার জন্য সাথিয়াতে ওই রকম এই যে আপনার অনেক দেখবেন যে অল্প বয়স শিক্ষা থেকে ঝরে পড়ে, 8, 9 কিংবা ইন্টারমিডিয়েটে পড়ার পরে মানে পড়তে পারে না। সেই ক্ষেত্রে যদি আপনার ভোকেশনাল কিংবা কারিগরি শিক্ষা যদি এই জাতীয় কোনো প্রতিষ্ঠান ওখানে আপনার তৈরি করতে পারি, তাহলে আমরা স্কিলটা ওখানেই করতে পারলাম। আমি ইতিমধ্যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বলেছি যে যারা এরকম শিক্ষিত বেকার আছে এদের জন্য সরকারিভাবে যদি কোনো প্রতিষ্ঠান আপনার এই কারিগরি প্রতিষ্ঠান এরকম করার জন্য তো চেষ্টা করবোই, না হলে ব্যক্তিগতভাবে যেটা করতে চাই আমি এই রকম নিজের প্রতিষ্ঠান করে হলো শিক্ষিত এবং বেকারদের এবং অশিক্ষিত বেকারদের স্কিল তৈরি করা, যাতে করে যার যার ক্ষেত্রে কাজ করতে পারে। আবার এখন যে সময়টা আমরা পার করছি আপনার ডিজিটালাইজেশনের যে একটা সময়, এই সময়টাতে আপনার ওই যে যেটা বললাম যে জনাব তারেক রহমানের সাথে আমার এই চিন্তা ভাবনাগুলো ফাইন টিউনিং হয়। আমি মনে মনে চিন্তা করতাম এই গ্রামের প্রত্যেক গ্রামে না হোক একটা ওয়ার্ডে যদি একটা এরকম আপনার ডিজিটাল কেন্দ্র তৈরি করে দেওয়া যায়, স্বাস্থ্য ডিজিটাল সেন্টার তৈরি করে দেওয়া যায়, যেখানে এই অর্ধশিক্ষিত শিক্ষিত এদেরকে যদি আমি আপনার এই ডিজিটাল যেই প্ল্যাটফর্মটা আছে এই প্ল্যাটফর্মে তাদেরকে যদি প্রশিক্ষিত করে তুলি, এখন দেখেন ঘরে বসেই আপনার এই ফ্রিল্যান্সিংয়ের যে কাজটা ঘরে বসেই কিন্তু এটা করা সম্ভব। এটাতে কেউ করছে, কেউ মানে হয়তো শহর অঞ্চলে করছে, গ্রাম অঞ্চলে এখন এটা হয় নাই। আমি যদি আপনার প্রত্যেকটা ওয়ার্ড কিংবা অ্যাটলিস্ট একটা ইউনিয়নে একটা প্রতিষ্ঠান থাকে, সেখানেও যদি এই ধরনের ট্রেনিং দেয়া হয়, তো এই বেকার সমস্যাটা দূর হলো। আবার নারী বেকার যারা আছে এদেরকে যদি আপনার হস্তশিল্প এগুলোতে আপনার একটা ট্রেনিং সেন্টার থাকে ওয়ার্ড ভিত্তিক কিংবা ইউনিয়ন ভিত্তিক, এগুলো করে দেওয়ার ইচ্ছা আমার আছে। এগুলো করে দিলে হবে কি, এই যে এখন আপনারা শুনে থাকবেন যে জনাব তারেক রহমান এই বিষয়টার প্রতি খুবই এমফেসিস দিচ্ছেন যে পৃথিবীটা তো এখন একটা মানে ওয়ার্ল্ড ভিলেজ। আমি এখানে বসেই সারা বিশ্বের ব্যবসা আমার পক্ষে করা সম্ভব অনলাইনের যুগে। সেই ক্ষেত্রে বড় বড় প্ল্যাটফর্ম যেমন আপনার আলিবাবা আছে, তারপরে আপনার অ্যামাজন আছে, এগুলো তো মানে নিজেরা কোনো প্রোডাক্ট তৈরি করে না, বিভিন্ন সোর্স থেকে প্রোডাক্ট কালেক্ট করে। বাংলাদেশে তাদের চাহিদা অনুযায়ী যদি আমরা বাংলাদেশের প্রোডাক্ট ছোট ছোট ক্ষুদ্র শিল্প তৈরি করে মানে হস্তশিল্প দিয়ে এগুলো প্রোডাক্ট তৈরি করতে পারি, আমরা ওদের সাথে যদি ইন্টারলিঙ্ক করতে পারি, তাহলে আমার গ্রামে বসে যে হস্তশিল্প বলেন আর কুটির শিল্প বলেন, এখানে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে এটা পৃথিবীর যেই কোনো দেশে বিক্রি করা সম্ভব ঘরে বসে। এই জায়গাগুলোতে উন্নতি করার মধ্য দিয়ে পাশাপাশি আপনার যেই স্বাস্থ্য ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে বিষয়টা আপনার জীবন মানের সাথে সবসময় চিন্তা করতে হয়। আমার নির্বাচনী এলাকা সাথিয়া বিরাট একটা এরিয়া, এবং টোটাল এরিয়ার মধ্যে 4,31,000-এর মতো ভোট, মানে 50 শয্যার একটা বিশিষ্ট একটা হসপিটাল আছে, যেটা স্বাস্থ্যের জন্য খুবই অপ্রতুল। সেই ক্ষেত্রে আমার একটা দাবি থাকবে, এটা মিনিমাম 100 বেডের হাসপাতালে উন্নীত করা, এবং এখানে যেন সবসময় চিকিৎসার জন্য অ্যাভেলেবল ডক্টর এবং চিকিৎসার সরঞ্জাম অ্যাভেলেবল থাকে। সেই জায়গাতে কাজ করব, আমার ইচ্ছা আছে সেই জায়গায় কাজ করা। আর একটা জিনিস, আপনারা মানে ইতিমধ্যেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান যে জিনিসটা 31 দফার যে প্রস্তাবনা উপস্থাপন করেছেন জাতির সামনে, বিশেষ করে আপনার গত পরশুদিনে 4 তারিখে যে প্রোগ্রামটা হয়ে গেল বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের প্রোগ্রামে, উনি আমাদের কিছু গাইডলাইন দিয়েছেন। যেই গাইডলাইন
যেটা আপনার এই স্বাস্থ্য খাত, শিক্ষা খাত, কৃষি খাত, এই 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 বিষয়ে যে প্ল্যানগুলো আছে এগুলো নিয়ে প্রান্তিক মানুষের কাছ পর্যন্ত মানে পৌঁছায় দেয়া। যেই কাজটা 31 দফার মানে উনি প্রণয়ন করার পর থেকেই আমরা যখন থেকে কাজ করার সুযোগ পেয়েছি, ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে আমি আমার দলীয় কর্মী বাহিনী নিয়ে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছি। এখন পর্যন্ত এটা আছে। তো এটা এখন এই মুহূর্তে এসে এই বিষয়টা আরো কিভাবে মানুষের কাছে স্পষ্ট করা যায়। উনি একটা কথা বলেছেন, আমরা জন্মের পরে থেকে দেখতেছি, আমরা সবাই দেখে আসছি বাংলাদেশে একটা নির্বাচন মানে নির্বাচনের আগে একটা ইস্তেহার দেয়া হয়। সেই ইস্তেহারে অনেকগুলো আপনার প্রতিশ্রুতির মানে ফুলঝুরি থাকে। এটা ক্ষমতায় আসার পরে বাস্তবায়ন খুব কমই হয়। বাস্তবতা হলো এখন সবার হাতে হাতে যে কোনো দেখবেন যে কোনো নিউজ হওয়ার আগে যে আপনার রুমে যে নিউজ প্রডিউস হচ্ছে হওয়ার সাথে সাথে একদম বাংলাদেশের পৃথিবীর যে কোনো প্রান্তের মানুষ সাথে সাথে জেনে যাচ্ছে। এই জন্য এখন মানুষ ওই রকম আগাম কথা প্রতিশ্রুতি এগুলো আর বিলিভ করে না। মানে মানুষের টেন্ডেন্সি এখন এরকম যে সিইং ইজ বিলিভিং, মানে দেখবে দেন বিশ্বাস করবে। এই জন্য প্রতিশ্রুতির জায়গা ওইরকম নাই। আমরা যেটা চাই যে প্রতিশ্রুতির দিন অ্যাকচুয়ালি শেষ। এখন আমি যে এই কাজটা করব সেটা মানুষের সামনে উপস্থিত করতে হবে যে আমি এই কাজটা করব এবং করতেছি, দেখাই দিতে হবে। ইতিমধ্যেই বিএনপি তো এখনো তো নির্বাচন হয় নাই, ক্ষমতায় আসে নাই। দল অ্যাজ এ হোল দল সামাজিক যে কর্মকাণ্ডগুলো এখন পর্যন্ত আমরা করে যাচ্ছি, আমি বিশ্বাস করি মানুষ এগুলো খুব পছন্দ করছে। যেমন আগে আপনারা দেখেছেন যে একটা চেয়ারম্যানের কিছু এই দেশটা সুন্দর করে সাজানোরও কিছু প্ল্যান আছে, মানে তার সাথে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আপনারা আগে খেয়াল করেছেন যে ব্যানার ফেস্টুনে ভরা থাকতে একটা আগলি শহর মনে হতো, উনি এটা পছন্দ করতেছেন না। আমরা চেষ্টা করতেছি এটা রিডিউস করা, যদিও নির্বাচনের সময় কিছুটা হবে, নির্বাচন হয়ে গেলে আমরা এটা দেন পরিষ্কার করে ফেলবো। যেমন খেয়াল করছেন যে এটা বাংলাদেশের ইতিহাসে আমরাই প্রথম শুরু করেছি, যেখানে একটা জনসভা হচ্ছে, জনসভার শেষে ওখানে যে ময়লা পড়ছে এটা আমরা নিজেরা পরিষ্কার করে দেন ওখান থেকে আসতেছি। এই যে পরিবর্তনগুলো এগুলো একদম আমার অঞ্চলেও এরকম মানুষের যে মানুষকে নিয়ে সজাগতা কাজ করা। আপনি মানুষের আজকে একজন মানুষকে যদি বিবেচনা করেন, তাকে যদি 1000 টাকা সহযোগিতা করেন, ওর এটা সর্বোচ্চ 1 দিন 2 দিন, মানে তার অবস্থা বুঝে এটা 10 দিন যেতে পারে। তো ওই মানুষটাকে যদি কর্ম দেন আপনি, কর্ম কিন্তু তার শেষ হবে না। এজন্য আমার প্রথম এবং প্রধান লক্ষ্য এলাকার মানুষকে মানে যে যার অবস্থানে তাকে কর্মক্ষম মানুষ হিসেবে গড়ে তোলা এবং ভালো ভালো শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রান্তিক দেখবেন আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, বড় বড় পাবলিক বিশ্ববিদ্যালয় যদি খেয়াল করেন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনা করাতে আর্থিক সামর্থ্যের প্রয়োজন হয়। পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে এখনো দেখবেন একদম প্রান্তিক পর্যায়ের একটা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে খুব ভালো একটা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে তার মেধা দিয়ে। আমরা এগুলো খুঁজে খুঁজে গ্রাম পর্যায়ে যদি পড়ালেখার মানটা খোঁজ খবর রেখে যে বিশ্ববিদ্যালয় পর্যায়ে নিয়ে আসতে পারি, তাহলে দেশটা হয়তো আরো উন্নতির দিকে যাবে। এই জায়গাগুলো নিয়েই কাজ করছি আমরা, মানুষের সাথে থেকে, মানুষের পাশে থেকে। বিএনপির প্রতিশ্রুতি এরকম যে বিগত দিনে যেরকম হয়েছে আমরা ওই কাজগুলো করব না। যেই কাজ মানুষ পছন্দ করে না সেই কাজ আমরা করব না। একটা জিনিস সবসময় আমি পার্সোনালি বিলিভ করি, আমার দলের প্রধান সবসময় বলেন, মানুষ যতক্ষণ আমার সাথে আছে ততক্ষণ আমার নেতৃত্ব আছে, মানুষ নাই আমার কোনো দাম নাই। সুতরাং মানুষের সাথে সম্পর্ক, মানুষের পালস বুঝে এলাকার মানুষ কি চায়, এলাকার মানুষ কি পছন্দ করে, তার পছন্দই হওয়া উচিত আমার পছন্দ। আমি যদি এলাকার মানুষকে নেতৃত্ব দিতে চাই, ওই জায়গা নিয়েই কাজ করছি। একটু ডিজিটালাইজেশনের কথা বললেন বাংলাদেশের। 2021 সাল বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ হওয়ার কথা ছিল। তো গত 16 বছরে বাংলাদেশের ডিজিটালাইজেশনের কতটুকু উন্নত হয়েছে বলে আপনি মনে করেন, বা আপনি কি উন্নতি দেখছেন বাংলাদেশের এই ডিজিটাল বাংলাদেশ হওয়ার লক্ষ্যে? না, আপনার ধন্যবাদ, আপনাকে এই সুন্দর একটা প্রশ্ন করেছেন। মানে বাংলাদেশটা আপনার এই 24 সালের জানুয়ারিতে যে নির্বাচন হয়ে গেল, মানে আমির যে নির্বাচন হয়ে গেল, সে পর্যন্ত আপনার একটা ট্রেন্ড ছিল যে আপনার বাংলাদেশের সমস্ত মিডিয়া থেকে শুরু করে সব জায়গাতে আমরা মনে হয় ডিজিটাল যুগের মধ্যে ভাসছি আমরা। বিষয়টা এরকম ছিল যে আমাদের সবকিছু ডিজিটাল হয়ে গেছে। অথচ আপনার ওই সময়গুলোতেও যেখানেই আপনি ডিজিটাল কিছু করতে গেছেন, শুধুমাত্র
আপনার হাতে মোবাইল ব্যবহার করা ছাড়া আপনার বাংলাদেশের কোনো কর্মকাণ্ড কি স্মুথলি ডিজিটালি হয়েছে? হয় নাই। আপনার একটা ব্যাংকে গেছি টাকা তুলতে বলে সার্ভার ডিস্টার্ব, আপনার এসি ল্যান্ড অফিসে গেছেন জমির কাছে সার্ভারের সমস্যা। তা একটা ডিজিটাল দেশে ডিজিটাল, উনি তো ঘোষণা দিয়েছিলেন যে ডিজিটাল বাংলাদেশ। ডিজিটাল বাংলাদেশে আমরা কি দেখেছি? ডিজিটালি যে সুবিধাটা হয়েছে যে একটা ব্যাংক থেকে 1,000 কোটি, 1,500 কোটি, 2,000 কোটি টাকা নাই হয়ে গেছে, এটা ডিজিটালি হয়েছে। ডিজিটাল যেটা হওয়ার কথা ছিল যে আমার গ্রামে, আমি বললাম যে আমার এলাকা কৃষি প্রধান এলাকা, আমার এলাকার একজন কৃষক, এমন একজন কৃষক আছে 1,000 2,000 মন পেঁয়াজ তার সে প্রোডাকশন করে। আমি তো চাই যে আমার ডিজিটালাইজেশন বাংলাদেশ যখন হবে, আমার ওই গ্রামের কৃষক জমিতে বসে তার পেঁয়াজ বিক্রি করবে, তার পেঁয়াজ হোক সেটা দেশের বাইরে পর্যন্ত চলে যাবে। এটা হলো ডিজিটাল বাংলাদেশ। এই জায়গাতে আমি মনে করি যে হয়তো প্রচার প্রপাগান্ডা ছিল, বেসিক্যালি আপনার স্ট্রাকচারালি ফিজিক্যালি কোনো ডিজিটাল হয়েছে, একদম হয় নাই সেটা বলবো না, কিন্তু আসপেক্টেড লেভেল, যেই লেভেলটা প্রত্যাশা ছিল যে 21 সালের মধ্যে যেটা হওয়া উচিত ছিল, করা যেত, সেটা হয় নাই। দুর্ভাগ্যবশত সেটা হয় নাই। আমরা প্রচারণার মাধ্যমেই ছিলাম। ভাই আরেকটা কথা বলেছেন যে আপনারা যখন এই যুবদল যে আপনাদের সমাবেশ করলো কিছুদিন আগে, সেখানে আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন কর্মসূচিও পালন করেছেন সমাবেশের পর। 5ই আগস্টের পর থেকে বাংলাদেশে যেই বিভিন্ন রকমের যে কর্মকাণ্ডগুলো ঘটেছে বা রিসেন্টলিও ঘটছে, যেমন যেটা খুব বেশি প্রচলিত আমাদের দেশে এখন বর্তমানে জনপ্রিয় হয়ে উঠেছে চাঁদাবাজিটা, এবং যখনই কোনো চাঁদাবাজের নাম আসে তখনই কিন্তু সেখানে বিএনপির নামটা আসলে আসে। সো এই জায়গা থেকে আসলে যখন আপনারা শুনেন যে আপনাদের কেউই এই কাজটা করেছে, তখন কি তাকে দল থেকে কোনো অ্যাকশন নেওয়া হয় কিনা, বা পরবর্তীতে দেখা যায় যে আপনাদের কোনো সমাবেশে, মানে বিএনপি কোনো সমাবেশে, তখন ওই লোকটাই বহিষ্কৃত, ওই লোকটাই কিন্তু সামনের সারিতে থাকে। সো এই ব্যাপারটা যদি একটু ক্লিয়ার করতেন আসলে। না, আপনার একটা সুন্দর মানে এই বর্তমান সময়ের জনপ্রিয় একটা কোশ্চেন আপনি করেছেন। দেখেন, এই মুহূর্তে আপনি যদি সমালোচনা করতে চান, দোষ দিতে চান, আর কোন দল আছে যাকে সমালোচনা করতে পারেন? আছে, এই তো মানে বিএনপি। আপনি দোষটা দিবেন কারে? এখন হ্যাঁ, যে ঘটনা যে ঘটছে না আমি সেটা বলবো না, ঘটছে। না ঘটলে আমরা 4,000-এর উপরে নেতাকর্মী বহিষ্কার করছি। বহিষ্কার করেছে কিরকম বহিষ্কার? একদম প্রাথমিক সদস্য পদ সহ বহিষ্কার। চেয়ারম্যানের নির্দেশনা এরকম। দেখেন, কষ্টের বিষয় কি যে যাকে বহিষ্কার করা হচ্ছে উনি তো বহিষ্কার করার ওই মুহূর্ত পর্যন্ত আমার দলের নেতা ছিলেন। সে আমার সিনিয়র, আমার সমান, আমার জুনিয়র। আমরা এই বহিষ্কার করার পরে তার সাথে কথা পর্যন্ত বলি না। এর বাইরে একটা দলের তো আর দলগতভাবে কিছু করার নাই। এখানে কাজটা ছিল কি, এটা প্রম্পটলি বন্ধ করা সম্ভব ছিল। একটা দুর্ঘটনা ঘটছে, দলীয়ভাবে সিদ্ধান্ত নিয়েছে, তারে বহিষ্কার করছে মানে তারা খারিজ করে দিল দল থেকে অপরাধের জন্য। অপরাধের বিচার করবে কে? অপরাধের বিচার করবে তো এই যে রাষ্ট্র কাঠামো, আইন শৃঙ্খলা বাহিনী, আদালত। সেই ভূমিকায় প্রফেসর ইউনূস দায়িত্ব নেওয়ার পরে আমরা সেই জায়গাতে কোনো কাজই দেখি নাই। এই 1 বছর শেষ হয়ে গেল, কোনো কাজই দেখি নাই। আমরা কি আশা করেছিলাম প্রফেসর ইউনূসের কাছে? বাংলাদেশের প্রত্যেকটা মানুষের আকাশচুম্বী একটা প্রত্যাশা ছিল তার কাছে। প্রত্যাশাটা কি? সে এই দেশটা ওভারনাইট সিঙ্গাপুর করে দেবে, এরকম না। আমাদের প্রথম এবং প্রধান চাওয়া ছিল কি, যে দুর্বৃত্তায়নের মধ্যে বাংলাদেশ ছিল, দুর্বৃত্তায়ন থেকে বের হয়ে আসতে গেলে যে জিনিসটা দরকার ছিল, যে উনি প্রথমে এসে যে কাজগুলো করতে পারতেন, একদম প্রথমে হাত দেওয়া উচিত ছিল আইন শৃঙ্খলা বাহিনীতে। 11 মাসে দৃশ্যমান সেরকম কিছুই হয়নি। আপনার আইন শৃঙ্খলা বাহিনীটা যদি মানে উন্নতি করা যেত, আপনার কি হতো? বাংলাদেশের তো কত টাকা কত দিক দিয়ে চলে গেছে। উনি প্রথম এসে একদম যেমন আইন শৃঙ্খলা বাহিনী যদি বলি, আপনার খোলাসা করে বলে পুলিশ বাহিনীর কথা আমরা বলতে পারি। উনি প্রথম মাসে এসেই 1 লক্ষ 1.5 লক্ষ পুলিশের নিয়োগ দিয়ে দিত। লক্ষ লক্ষ হাজার লক্ষ লক্ষ কোটি টাকা চুরি হয়ে গেছে। আমরা 1 লক্ষ পুলিশের বেতন দিতে পারতাম না? পারতাম। বাংলাদেশের মানুষ এই দেশটার জন্যে, এই সাধারণ মানুষ যে কোনো আপনার বিষয়ে যে কোনো জিনিস আমি বিশ্বাস করি মেনে নিতে রাজি। না হলে আপনার প্রফেসর ইউনূস এত স্মুথলি কিছু একদম রাষ্ট্রের কোনো ধরনের আপনার আইন শৃঙ্খলা বলেন, এই জনপ্রশাসনের প্রত্যেক জায়গায় কোনো ধরনের উন্নতি না করে 1 বছর পার করে দিয়েছে। মানুষকে যদি আপনার 1 লাখ পুলিশকে নিয়োগ, নতুন যারা এই এক্সিস্টিং যে পুলিশ, আমরা 1900 যদি মোটামুটি
আমি এক্স্যাক্টলি ফিগার বলতে পারবো না, মোটামুটি যারা ধারণা আছে 96 সাল পর্যন্ত বাংলাদেশে পুলিশের সংখ্যা ছিল সামহাউ ৭৬,০০০। ২৪ সাল পর্যন্ত এসে এটা দাঁড়াইছে প্রায় ২.৫ লাখ। তো এই যে যদি ৭৬,০০০ বাদ দেই ২.৫ লাখ থেকে, আপনার আরো ১,৭৫,০০০ পুলিশ বিভিন্ন পর্যায়ে যে নিয়োগ দেওয়া হয়েছে, তাদের এমনভাবে আপনার এদের খোঁজ খবর নেওয়া হয়েছে, এমনভাবে এদের ভেরিফিকেশন করা হয়েছে, একদম তার 14 জেনারেশন আওয়ামী লীগ করে কিনা তার বাইরে নেওয়া হয়নি। তো ওই রকম পুলিশ রেখে, যেই পুলিশ আপনারা এই জুলাই আগস্টে খেয়াল করেছেন, তার আগে ১৫ বছর ধরে একজন ছাত্রদল বিএনপি করলেই হয়েছে, তারে গুলি করে দিয়ে কোনো দ্বিধাবোধ করতো না। আমরা এরকমও শুনেছি, অডিও ভিডিও শুনেছি যে নেত্রী ওই পুলিশে নেতা নেত্রী পুলিশকে ফোন দিত, মিছিলের আওয়াজ শোনা যায়, আপনার হাতে কি বন্দুক নাই, তার মানে উনি বন্দুকের গুলির আওয়াজ শুনতে চান। তো ওই রকম মানুষ একদম মেন্টালি যারা মানে আওয়ামী লীগকে মনে প্রাণে ধারণ করে, সন্ত্রাসবাদকে ধারণ করে, তাদেরকে দিয়ে তো আপনি এই রাষ্ট্রের যেই মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব ছিল না। আবার অনেকেই পালিয়ে গেছে। সিচুয়েশনটা দেখেন কোন পর্যায়ে গেছে, মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। ইমাম কেন পালাইছে? তাহলে ওই সরকারের মানে পারপাস সার্ভ করছে, যেটা মানুষ পছন্দ করে নাই। তো সেই জায়গা থেকে এরকম নিয়োগ দিতে পারতো। আপনি যে জায়গায় আসলেন, আপনার কথা যদি ফেরত আসি, দল থেকে বহিষ্কার করছে একজন কর্মীকে, এইবার সে যেই দোষের দোষী, সেই জায়গায় বিচার করতে হলে তো আইন শৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার করা দরকার। আমরা ৪,৫০০ লোক বহিষ্কার করেছি বিএনপি থেকে, আপনার ৪,৫০০ লোক কি আপনার ইউনূসের প্রশাসন অ্যারেস্ট করছে? এই দায়িত্ব তো বিএনপির না। ওকে মানে আইন তো আমি হাতে তুলে নিতে পারবো না। আমরা দল থেকে বহিষ্কার করলাম, যে প্রথম বহিষ্কার যে হয়েছে তাকে যদি আইন শৃঙ্খলা বাহিনী, এদেশের আইন ব্যবস্থা তাকে যদি অ্যারেস্ট করতো, তার পানিশমেন্ট যদি ভিজিবল হতো, পরবর্তী ইনসিডেন্টস গুলো ঘটতো না। এরপরেও এই জিনিসটাকে আপনি এত ফুলায় ফাফায়া তুলে ধরা হয়েছে সারা বাংলাদেশে। আপনি তো মিডিয়ায় কাজ করবেন, দেখবেন যে এই যে এনসিপি মানে নতুন ছাত্র, যাদের আমরা তো ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়েই শেখ হাসিনার বিতরণ করলাম, আমরা দেখেন ৫ই আগস্ট এবং তার পরবর্তী সময় পর্যন্ত একদম নিঃস্বার্থভাবে তাদেরকে সমর্থন করে গেছি। মাইসেলফ, আমি যদি আমার কথা বলি, তো আপনার স্টুডিওর পাশেই প্রগতি সরণি, একদম ১৫-১৬ তারিখ থেকে আমি প্রত্যেক দিন এই অঞ্চলে যে আন্দোলন সংগ্রাম, তো এই অঞ্চলে ১৫-১৬ তারিখে শুরু হয় নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় ধীরে ধীরে আস্তে আস্তে, যে সময় এই আপনার নর্থ সাউথ ইউনিভার্সিটি, এআইইউবি, আইইউবি, ইউআইসি যেটা, ইউআইইউ যেটা, এই ৫-৫টা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী বিশেষ করে প্রগতি সরণিতে আন্দোলন করেছে। আমি এদের সাথে থেকেছি। প্রথম দিকে তো এটা কোঠার আন্দোলনই ছিল, একদম ২ তারিখ পর্যন্ত। আমি স্পেসিফিক যদি বলি, ২ তারিখে আমরা তো খুব করে চাচ্ছিলাম যে, আমরা তো সব ১৫ বছর ধরেই চাচ্ছি যে এইরকম ফ্যাসিবাদের শাসন থেকে আমরা মুক্ত হতে। এটা যদি বিএনপির আন্দোলন হতো, বিএনপির ছাত্ররা যে সময় নামছে, আমরা যদি বিএনপির ব্যানার নিয়ে নামতাম, এটা শেখ হাসিনা দমন করে ফেলতো, অকাতরে গুলি চালাতো, অ্যারেস্ট করতো, মানে ভীতি সঞ্চার করতো। আমরা শুরু থেকেই নেতৃত্বটা আমাদের কাছে বড় কথা ছিল না, দলীয় সিদ্ধান্ত। আমাদের সিদ্ধান্ত যে নেতৃত্ব যেই দিক, হুএভার ইট ইজ, তা আমাদের কথা হলো যে শেখ হাসিনার বাংলাদেশের পতন চাই। আমরা তাদের সাথে থেকেছি। আমরা যেই কাজটা চেষ্টা করেছি, তাদের সহযোগিতা করে, তাদের সাথে থেকে, লজিস্টিক থেকে শুরু করে মানসিক সব ধরনের সহযোগিতা করে, আমরা একটা কথা তাদের মুখ দিয়ে বের করতে চেয়েছি যে, এক দফা এক দাবি, যে এই স্লোগান আমাদের বিগত ১৫ বছরে ছিল। এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এরকম একটা স্লোগান আমি নিজে থেকে দেওয়ার পরে এই প্রগতি সরণিতে নর্থ সাউথের বেশ কয়েকটা ছেলে মেয়ে আমার ধরছে, আপনার পরিচয়, আপনি তো অনুপ্রবেশকারী, আপনি এখানে কিভাবে আসছেন? তখন এখন ওদের সাথে তো আমার বয়স আসলে অ্যাকচুয়ালি মেলে না। তখন বললাম যে আমি গার্ডিয়ান। আপনার ছেলে মেয়ে কোন ইনস্টিটিউশনে পড়াশোনা করে? ওরা সামহাও চিন্তা করছে যে বাসা বসুন্ধরা, নর্থ সাউথে পড়ে। আমি বললাম যে না, আমার কোনো ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে পড়ে না। আমার মেয়েটা বিকারুন্নেসায় পড়ে। আমার মেয়েও সে সময় মিছিল করে, ক্লাস 7-এ পড়া মেয়ে মিছিল করে। তো আমি বেসিক্যালি আপনাদের সবার গার্ডিয়ান হিসেবে আসছি। আপনারা যখন রাস্তায় আসছেন, রাস্তায় যখন গুলি করে আমার একজন ছাত্রকে মেরে ফেলছে, কে ডাক দিছে সেটা বড় কথা না, রাস্তায় গুলি খেয়ে ছাত্র জনতা মারা যাচ্ছে, ওই টানে আসছি। তো তাহলে আপনি এই যে এক কথা এক দাবি, খুনি হাসিনা কবে যাবে, এই কথা কেন বলছেন? আমরা তো এটা নিয়ে নামিনি, আমরা তো কোটা নিয়ে নামছি।
কোঠার বিরুদ্ধে কথা বলা যাবে না আঙ্কেল। 2 তারিখের কথা বলতেছি। তো যাই হোক, তারপরে আমরা তাদেরকে সম্মান করি, তাদের আন্দোলন, তাদের নেতৃত্বে আন্দোলনের মধ্যে দিয়ে যেই দেশটা আমরা পেলাম ফ্যাসিবাদ দূর হওয়ার পরে, একটা একটা বিশেষ শ্রেণী, আমি এখানে প্রফেসর ইউনূসকেও দায়ী করব, উনি একটা মানে এই এনসিপির আদলে যে দলটা হলো, এটা ছাত্ররা প্রেশার গ্রুপ হিসেবে থাকলে সবচেয়ে ভালো করতো, তো দল করছে, এখানেও অভিনন্দন জানাই। তারপরে দেখেন এই অল্প কয়েকদিনের মধ্যেই এদের যে নৈতিক স্খলন ঘটলো, যে আপনারা যে বিএনপিকে বললেন চাঁদাবাজির দল, সবচেয়ে বড় 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 চাঁদাবাজি হয়েছে কোথায়? তারাই সবচেয়ে মানে যেটা পারসেপশন এখন দাঁড়ায়, পারসেপশন না বাস্তবতা, যেটা এই এনসিপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে হিউজ প্রমাণ আছে যে তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। এই কথা বলার অর্থ এটা না যে এনসিপির দোষ দিয়ে আমি আমার দলের চাঁদাবাজিকে আমি ঢাকতে চাচ্ছি। আমার দলের যে অপরাধী, দলের একদম সর্বোচ্চ নীতি নির্ধারণের পর্যায় থেকে মানে আমাদের পর্যায় পর্যন্ত যে অপরাধী কোনো দলের না, যে অপরাধী তাকে আপনি আইনের আওতায় নিয়ে আসেন। এতে আমাদের বিন্দু মাত্র, আমি যেমন স্পেসিফিক যদি আমার থানার কথা বলি, আমার উপজেলার কথা বলি, আমার উপজেলার ওসি সাহেবকে বলছি যে আপনার যে অপরাধী তাকে আপনি অ্যারেস্ট করবেন, আপনি আপনার চেয়ারের দায়িত্ব পালন করবেন, না কোনো বিএনপি নেতার মানে টেলিফোনে আপনি কাজ করবেন, না কোনো জামাতের নেতার টেলিফোনে আপনার কাজ করবেন, আপনি আপনার চেয়ারে বসে কাজ করবেন। আপনার এখানে কাজ করতে আমার বিএনপির কোনো নেতা যদি আপনাকে হ্যাম্পার করে কাজের, আপনার কাছে অনুরোধ থাকলে আপনি আমাকে জানাবেন, ওটা আমি প্রোটেস্ট করব। অন্যায়কারীকে আপনার আইনের আওতায় আনতেই হবে। না হলে ভাই, যেরকম বাংলাদেশ ছিল শেখ হাসিনার আমলে, খুনি হাসিনার আমলে, ওই বাংলাদেশ যদি আবারও ফেরত আসে, এদেশের মানুষ তো আর এই সমাজের জন্য আর আগে আসবে না, হতাশায় নিমজ্জিত হবে। তো ওই জায়গা থেকেই আমরা চাই, আমরা চাঁদাবাজি পছন্দ করি না, বিএনপি করে না। তো আপনি যে কথা বললেন যে নামটা এক্ষেত্রে প্রচারণায় বেশি আসছে, প্রোপাগান্ডায় বেশি আসছে, সেই জায়গা থেকে আমরা কেউ কেউ বলে, যেমন জামাতের নেতারা নিজেরাই বলে যে ক্ষমতার স্টিয়ারিং তাদের হাতে। তারা এই, যদিও আমাদের সাথে অনেক সময় তারা যুগপৎ আন্দোলন করেছে, একসাথে জোট করেছি, আমরা জোটের রাজনীতি করেছে। তো এখন আওয়ামী লীগ এইভাবে বিতাড়িত হওয়ার পরে তারা হয়তো স্বপ্ন দেখতেছে তারা ক্ষমতায় আসবে, সেই জায়গা থেকে যেটা বলার সেটাও বলছে, যেটা না বলার সেটাও বলছে, এই আর কি। আপনি একটা কথা বলেছিলেন যে ইন্টারিম 1 বছর কোনো উন্নতি না করেও ছিল, আসলে কি কোনো দৃশ্যমান উন্নতি কি আপনারা দেখতে পাননি ইন্টারিমের এই 1 বছরে? কোনো দৃশ্যমান স্পেসিফিক, জাস্ট ওয়ান? আপনি কি, যদি আমি পাল্টা প্রশ্ন করি যে আসলে কি উন্নতি উনি করেছে, এদেশের মানুষের প্রত্যাশা কি ছিল, যে ওনার কাছে যে উন্নতিটা, মানে ওনার কাছে যে উন্নতিটা ছিল, যে সামাজিক যে অবক্ষয় হয়েছিল, যেই নির্বাচন ছিল না, একটা নির্বাচন, সুষ্ঠু নির্বাচনের কথা বললে কেউ কেউ বলে যে বিএনপির মাথা খারাপ হয়ে গেছে ক্ষমতায় আসার জন্য। বিএনপি ভাই ক্ষমতায় আসার জন্য মাথা খারাপ হইলে 15 বছর আগে ক্ষমতায় আসতো। আপনি 1/11-এর পরে জেনে থাকবেন, তৎকালীন ফখরুদ্দিন মুহিউদ্দিন সরকার প্রথম প্রস্তাবটা দিয়েছিলেন খালেদা জিয়ার কাছে, যে আপনি ক্ষমতায় আসবেন, আমাদেরকে সেফ এক্সিট দেন। ম্যাডাম খালেদা জিয়া সেদিন রাজি হয় নাই। তো বিএনপি ক্ষমতার জন্যে পাগল না, আপনার নির্বাচনের জন্য পাগল না। নির্বাচনের কথা বলেছি এই জন্যে যে একটা নির্বাচিত সরকার না থাকলে আপনার সমাজের, রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে ডিজঅর্ডার থাকে, এটা ইনঅর্ডারে আনতে হলে নির্বাচনটা মাস্ট, একটা গণতান্ত্রিক সরকার দরকার। সেই জায়গায় আপনি যেই বললেন, যেই উন্নতির কথা বললেন, প্রফেসর ইউনূস যেই উন্নতি করেছে, হ্যাঁ উন্নতি উনি করেছে। ওনার নামে আপনার গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, গ্রামীণের নামে গ্রামীণ বিশ্ববিদ্যালয় নিয়েছেন, এটা একটা উন্নতি। আপনার 666 কোটি টাকা ঋণ মকুব করছেন উনি, এটা একটা উন্নতি, দৃশ্যমান উন্নতি। আপনার গ্রামীণ ম্যান পাওয়ার করছেন, এটা একটা উন্নতি। তার ম্যান পাওয়ার কোম্পানির মধ্যে দিয়ে দেশের মানুষ বিদেশে যাবে। আপনার আরো গ্রামীণ ফোনের 4,500 কোটি টাকা ঋণ মকুব করছেন, এগুলোতে মানে এক ধরনের উন্নতি বলবো, শেখ হাসিনার মতো। আরেকটা কথা, আসলে একজন পুলিশ সদস্যের কি, পুলিশ হতে গেলে কি কোনো রাজনৈতিক ত্যাগ থাকা উচিত? পুলিশ কি নিরপেক্ষ হওয়া যায় না নাকি? ধন্যবাদ আপনাকে। এটা আমরা আসলে দুর্ভাগা জাতি। আপনি শুধু পুলিশ বলছেন, এই ক্ষেত্রে আমি শুধু পুলিশকে দোষ দেব না, প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালস, একজন পুলিশ, একজন শিক্ষক, একজন ম্যাজিস্ট্রেট, একজন আপনার সচিবালয়ের কর্মকর্তা, একজন মানে যে কোনো প্রফেশনাল, যে কোনো মানুষ, সমাজের যে কোনো মানুষ, রাষ্ট্রের দায়িত্বে যারা থাকবে, আমি মনে করি ট্রু রাষ্ট্রের কর্মচারী তার হওয়া উচিত। সেই জায়গায় একজন মানুষ যদি রাষ্ট্রের কর্মচারী হিসেবে, তার জায়গায় সে যদি ট্রু রাষ্ট্রের কর্মচারী, প্রজাতন্ত্রের কর্মচারী থাকে,
তার জায়গায় সে যদি স্টিডি থাকে, স্টিল থাকে, আমার মনে হয় না কোনো মানুষ তাকে আপনার এটা ডাইভার্স করে অন্যদিকে নিতে পারে। সেই জায়গাতেই আমি বলছিলাম যে আমাদের মানবিক উন্নয়নটা আগে দরকার। একজন পুলিশ হিসাবে যখন আমি চাকরি নেব, আমার ভাবতে হবে যে আমি পুলিশের চাকরি করব, বাংলাদেশের জনগণের সেবা করব, নাকি যেই দল ক্ষমতায় থাকবে তার সেবা করব। আপনি হয়তো হ্যাঁ বলতে পারেন যে তার চাকরির সমস্যা হবে, চাকরির সমস্যা হবে, কিন্তু একজন পুলিশের কথাই যেহেতু স্পেসিফিক বলছেন, একজন পুলিশ যদি তার জায়গা থেকে সততা নিয়ে শক্ত হয়ে দাঁড়ায়, আমি তো বিশ্বাস করি যে যেই এমপি মন্ত্রী কিংবা সরকারের লোক যে তারে ইনফ্লুয়েন্স করবে তার পক্ষে নেওয়ার জন্য, কথা বলার জন্য, সে যদি তার সততা নিয়ে থাকে, ওই যে তাকে অন্যায় পথে যাওয়ার জন্য আপনার প্রভোগ করবে সেই বিপদে পড়বে। আমার ইতিহাসে এত খারাপ অবস্থার মধ্যে অনেকেই কিন্তু এরকম পড়েছে, আপনি দেখেছেন। মানে সততার উপরে কিছু নাই। আমরা ছোট সময় যে ওই যে তারেক রহমান একটা কথা বলেন, এই যে সংস্কার নিয়ে যখন কথা ওঠে না, উনি কিন্তু মানে অনেকবারই উচ্চারণ করেছেন, কাগজে লেখা কিছু ক্লজ আপনাকে পরিবর্তন এনে দিবে না, যতক্ষণ পর্যন্ত না আপনার ভিতরে, নিজের ভিতরে আমরা সংস্কার, নিজের পরিবর্তনটা না আনি। বিগত 16 বছরে আপনাদের রাজনৈতিক অবস্থানটা একটু যদি ক্লিয়ার করতেন এই মুহূর্তে। আপনাদের বিগত 16 বছরে আপনাদের যে আসল বিরোধী দল ছিল সেটা ছিল আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ নিষিদ্ধ। এখন আপনাদের বিরোধী দলীয় যে দলটা সেটা কোনটা, আর হচ্ছে আপনাদের বিগত 16 বছর যে রাজনৈতিক অবস্থানটা ছিল সেটা একটু ক্লিয়ার। ধন্যবাদ আপনাকে। বিগত 16 বছরের রাজনীতির ইতিহাস যদি বলতে যাই, একদম গোড়ার দিকে আপনার 2008 সালেই তো একটা বাংলাদেশে আপনার 6 সালের ক্ষমতা শেষের পরে 111-এ আসার মধ্যে দিয়ে একটা বাংলাদেশের রাজনীতির সংস্কৃতিতে, আমি এটা আমার জায়গা থেকে বলবো এবং সবাই বিশ্লেষণ করলে আমরা এটাই পাবো যে ইন্ডিয়ার প্রচ্ছন্ন অনুপ্রবেশ আগেও ছিল, কোনোদিনই ইন্ডিয়ার কবলমুক্ত বাংলাদেশ ছিল না, কিন্তু 111-এর মধ্যে দিয়ে আপনার ইন্ডিয়ার প্রচ্ছন্ন একটা অনুপ্রবেশ বাংলাদেশে একদম রাষ্ট্র কাঠামোতে ঢুকে গেল। ঢুকে গিয়ে ওখান থেকে দেখেন ইন্ডিয়ার যে ইন্টারেস্ট বাংলাদেশ থেকে সে চায়, সে তো ওই রকম একটা গভর্নমেন্ট চাবে যেই গভর্নমেন্ট বাংলাদেশের ক্ষমতা থাকলে ইন্ডিয়ার পারপাস সার্ভ হবে। সেটা ইন্ডিয়া খুব পরিষ্কার ভালো করে বুঝে যে বিএনপির কাছ থেকে এই জিনিসটা একদম আনডিউ, বাংলাদেশের স্বার্থ না দেখে, উইন উইন সিচুয়েশন না দেখে, শুধুমাত্র ইন্ডিয়ার স্বার্থকে বাস্তবায়ন করবে, এরকম দল বিএনপি না। কারণ বিএনপির তৈরি হয়েছে বাংলাদেশি জাতীয়তাবাদ এই রূপকে ধারণ করে। তো এরকম একটা দলকে ক্ষমতায় তারা কোনো সময় রাখতে চায় নাই। ওখান থেকেই মাস্টার প্ল্যান তৈরি হয় যে 2008 সালে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তারপরে কি হবে, এভাবে সেট করে 2041 সাল পর্যন্ত আওয়ামী লীগ সেই পথেই হাঁটছে। দেখেন প্রথম যদি 8 সাল থেকে আপনার 14 সাল বিবেচনা করেন, এক ধরনের জুলুম নির্যাতন ছিল। 14 সাল থেকে যদি 18 সাল, মানে প্রত্যেকটা আপনার ডাইমেনশন চেঞ্জ হয়েছে নির্যাতনের। একটা পর্যায়ে এসে আমরা তো এখন তো মোবাইল ব্যবহার করি, মোবাইল আপনার ওই যে আপনার এই শো করার আগে বলছে আপনি কিছু পুরাতন কিছু ছবি দেন, আমরা ছবি সংরক্ষণ করতে পারিনি। ঘর থেকে বেরোতে হলে মোবাইল, কোনো প্রোগ্রামে গেলে মোবাইল আগে ফ্রেশ করে নিতাম, ফ্লাশ দিয়ে নিতাম যে কিছু নাই, ছবি টবি নাই। পুলিশের চেকিং, ছাত্রলীগের চেকিং, কত ধরনের চেকিং। মোবাইলে বিএনপির কোনো কর্মসূচি, বিএনপির নেতাদের তাদের কোনো ছবি থাকলে ওই অবস্থায় আমরা অ্যারেস্ট হয়েছি। কেন এটা বিএনপি করাতে অপরাধ ছিলই, আমার মোবাইলে আমার ওয়ালেটে কেন বিএনপির প্রোগ্রামের ছবি থাকবে, এ ধরনের সমস্যা ছিল। কেউ দেখেন আমরা ঘরে থাকতে পারি নাই, পুলিশের কোনো ধরনের ইয়ে ছাড়া। এই যে আপনার প্রায় 1,39,000 মামলা, 60 লক্ষ আসামি, কোনো মামলার কোনো এভিডেন্স নাই। আমার তো নিজের এলাকায় দেখেছি, কেউ জানে না রাতের আধারে কোথাও একটা ককটেল ফাটাইছে, এদের আপনার বিস্ফোরক মামলা হয়েছে 100, 200, 300, 400, 500 সহ অজ্ঞাতনামা, এরকম শত হাজার আসামি দিয়ে। এরকম মামলার কারণে এরকম মামলা হওয়ার কারণে পুলিশ একটা কাগজ তৈরি করতো, যে কাগজ দিয়ে আমাকে সবসময় দৌড়ের উপরে রাখতে পারতো। ধরুন আমার খুঁজতে যায়, আমাকে না পায়, এরকম অনেক হয়েছে। ছেলেকে যাকে খুঁজতে গেছে তাকে না, তার বাবাকে গ্রেপ্তার করছে। আমার নির্বাচন এলাকায় বেড়াতে ছেলেকে ধরতে গেছে, ছেলেকে না পেয়ে বাবাকে ধরছে, বাবা এই স্পটে আপনার হার্ট অ্যাটাক করে মারা গেছে।
এরকম কত মৃত্যুর জন্য যে শেখ হাসিনা দায়ী, মানে আপনার আনবিলিভেবল। এবং কোন নেতা কর্মী আমার এলাকার শীতের এই আপনার পৌষ মাঘ মাসের শীতের বেলায় রাত 1টা 2টা বাজে যখন ফোন করে, ভাই ধান ক্ষেতের মধ্যে শুয়ে আছি, ভাই 10টা কম্বল পাঠাই দেন। ধরেন আমাদের এই 15-16 বছরে আমরা যারা মেইন স্ট্রিম রাজনীতি যারা নেতৃত্ব দেই, আমরাও তো, আমাদের কাছে তো টাকশাল নাই, ব্যবসা বাণিজ্য আমরা করতে পারিনি। যদি 2-1টা কম্বল কিনে দিতে পেরেছি নিজের কাছে ভালো লাগছে, যখন দিতে পারে নাই, যতদিন শীতকাল থাকছে ততদিন মনে হয়েছে যে ওরা তো ধান ক্ষেতের মধ্যেই ঘুমায়, ধান ক্ষেত পাট ক্ষেতের মধ্যে ঘুমায়, বাড়িতে আসতে পারে নাই, বাড়িতে তার স্ত্রী সন্তানের প্রতি অত্যাচার করা হয়েছে। এটা ছিল আপনার এটা এটা আসলে মানে বলে শেষ করেন না যে কিরকম জুলুম নির্যাতনের মধ্যে দিয়ে আমরা 15-16টা বছর কেটেছি। আপনার জেলখানা এবং কোর্টে হাজিরা দেওয়া, এর চেয়ে বিড়ম্বনা প্রত্যেক সপ্তাহে। মানে আগে ইউজুয়ালি কোনো মামলা মোকদ্দমায় হতো কি যে আপনার 1 মাস 2 মাস 3 মাস পরে ডেট দিত, এই 16 বছরের ডেটগুলো পড়তো প্রত্যেক সপ্তাহে। তার মানে তুমি কোনো কাজ নাই, কোর্টে দৌড়াও, যেখানে যেভাবে পাইতো আপনি অ্যারেস্ট করতো, কোর্টে দৌড়াতে হতো। এই যে এরকম মানে নির্যাতন, ইলিয়াস আলীর কথা বলেন, গুম হলো আজকে আমরা ফেরত পাইনি, চৌধুরী আলমের কথা বলেন, এরকম হাজারো মানে বিএনপির নেতাকর্মী গুম হয়েছে, তাদেরকে আমরা ফেরত পাইনি। দেখেন, একটা মানুষ যদি যারে খুন করছে সে তো মারা গেছে, তার লাশটা পাইলে তার দোয়া, এক ধরনের দোয়া করা যায়। যে গুম হয়ে গেছে, যে মায়ের সন্তান গুম হয়ে গেছে, ওই মা ওই সন্তানের জন্য কি দোয়া করবে? যে আল্লাহ আমার সন্তানকে ভালো রেখে, এটা বলবে? নাকি আল্লাহ আমার সন্তানকে জান্নাত দিবে, এটা বলবে? কি বলবে এই মা? কিংবা এরকম যার স্বামী মারা গেছে ওই স্ত্রী কি বলবে? যার ভাই মারা গেছে ওই বোন কি বলবে? এরকম এরকম দুর্বিষহ অবস্থার মধ্যে দিয়ে 16টা বছর আমাদের কেটেছে। এই যে একটু আগে বলেছেন যে বাংলাদেশ কখনোই ভারতের অনুপ্রবেশ মুক্ত ছিল না, বিএনপি যদি এবার নির্বাচনে আসে ক্ষমতায়, তাহলে বিএনপি কি ভারতকে অনুপ্রবেশ করতে দিবে নাকি সেটা বিরোধিতা করবে? দেখেন, বিএনপি এই দলটা সৃষ্টি হওয়ার পরের থেকেই একদম নেই ব্যবহারকে আপনি অস্বীকার করতে পারবেন না, প্রতিবেশীকে আপনি কখনোই অস্বীকার করতে পারবেন না। কিন্তু আমি বিশ্বাস করি প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে হ্যান্ডেল করেছেন, হ্যাঁ ভারতের স্বার্থ থাকবে, ওখানে আমারও স্বার্থ থাকবে, একটা টু ওয়ে কমিউনিকেশন থাকবে, টু ওয়ে উইন উইন বেনিফিট সিচুয়েশন থাকবে। তুমি আমার কাছ থেকে নাও, আমারে তুমি দাও। তুমি আমার কাছ থেকে যে জিনিস নিবা ওটা একদম আন্তর্জাতিক বাজার মূল্যে নিতে হবে, আবার তোমার কাছ থেকে আমি যে জিনিস নিয়ে আসবো সেটাও ওইভাবেই নিয়ে আসবো। এখন বাংলাদেশে এই আপনার লাস্ট কাপল অফ ইয়ার্স যদি আপনার খেয়াল করেন, বাংলাদেশে যেই পরিমাণ ইন্ডিয়ান বিভিন্ন প্রতিষ্ঠানে ইন্ডিয়ান মানুষ চাকরি করে, এদেশে কর্মসংস্থান নিয়ে আসে, অথচ আমার দেশের কত মানুষ বেকার। আপনি কি এটা বিশ্বাস করবেন না যে একটা গার্মেন্টস শিল্পের ম্যানেজারের চাকরি করার মতন স্কিল সম্পন্ন মানুষ আমার দেশে নাই? আপনার হিউজ গার্মেন্ট শিল্প আছে, দেখবেন যে যেগুলো বিশেষ করে ইন্ডিয়ান, শ্রীলঙ্কান, চাইনিজ মালিকানা, এসব জায়গায় ম্যানেজারিয়াল পোস্টে সব ইন্ডিয়ান লোক। তা আমার বাংলাদেশে বিশ্ববিদ্যালয়ে পাশ করা ছেলে কি এই জায়গাতে চাকরি করতে পারে না? অবশ্যই পারে। এদের নিয়ন্ত্রণটা আমাদের হাতে ছিল না। এবং আমি তো, আমার মনে হয় এদের লিগ্যাল বৈধ পাসপোর্ট কাগজপত্র আছে কিনা এদেশে থাকার, সেটাও দেখার বিষয় আছে। সেই জায়গা থেকে আপনি যেটা বললেন, অনুপ্রবেশ এক জিনিস, এই দেশকে মানে কলোনিয়াল তৈরি করা এক জিনিস, আর দুইটা দেশের মধ্যে আন্তর্জাতিক যেই সম্পর্ক থাকে সেই সম্পর্ক থাকা ভিন্ন জিনিস। প্রেসিডেন্ট জিয়াউর রহমানও তাই করেছেন, বেগম খালেদা জিয়াও তাই করেছেন। এবং বেগম খালেদা জিয়া, জিয়াউর রহমান এবং আমাদের বর্তমান যে আমরা যে যার নেতৃত্বে এখন বিএনপিটা চলছে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, উনি বারবার বলেছেন যে আমরা ওই বিগত সময়ের মতোই বিদেশে আমাদের কোনো প্রভু নাই, বন্ধু থাকবে, ইন্ডিয়া আমাদের বন্ধু হবে, আমাদের সাথে রিলেশন হবে উইন উইন মানে সিচুয়েশনের রিলেশন। এটাই বিশ্বাস করি আমরা, এটাই হবে ইনশাল্লাহ, এর বাইরে কিছু হবে না। ধন্যবাদ মাসুদ ভাই। আপনাকেও ধন্যবাদ আপনাদের এই প্রোগ্রামে আমাকে রেখে সম্মানিত করার জন্য। আমি আপনাদের কালের কণ্ঠর উত্তরোত্তর উন্নতি কামনা করি এবং আপনারা সমাজের প্রকৃত সত্য, মিডিয়া প্রকৃত সত্য তুলে ধরেন, সে বিএনপির বিপক্ষে যাক আর পক্ষে যাক, ডাজেন্ট ম্যাটার, প্রকৃত সত্য যেটা সেটা তুলে ধরবেন, এটার প্রত্যাশা থাকবে। দর্শক, এই ছিল আজকের সাক্ষাৎকার পর্ব। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি মিজানুর রশিক বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে।